এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 3টি পেনি স্টক নিয়ে কথা বলা হবে। এর আগের ভিডিওতেও 3টি পেনি স্টক নিয়ে কথা বলা হয়েছিল। তো পেনি স্টকের একটা সিরিজ চলছে, তো সিরিজগুলো দেখবেন আর কি। এটা দ্বিতীয় ভিডিও পেনি স্টক নিয়ে। তো মার্কেটে কিন্তু প্রচুর পেনি স্টক আপনারা দেখতে পারবেন, যেগুলোর দাম 2 টাকা, 5 টাকা, 10 টাকা এরকম প্রচুর দেখতে পাবেন। কিন্তু তার মধ্যে খুব কমই এরকম স্টক থাকে যেগুলো ভবিষ্যতে বড় স্টকে পরিণত হয় এবং বড় রিটার্ন দেয়। কারণ এগুলো 5 টাকারটা 50 টাকা হতেও যেমন খুব কম সময় নেয়, তেমনি কিন্তু 5 টাকারটা 2 টাকা, 1 টাকা হতেও কিন্তু বেশি সময় নেবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে সেই কোম্পানির মেইন যেটা জিনিস, তার বিজনেসে কেমন দম রয়েছে। তো বিজনেসের ডেটাগুলো দেখলেই এটাই আমাদের একমাত্র উপায় যে সেই কোম্পানির বিজনেস সম্বন্ধে জানার, যে তাদের ডেটাগুলো, তাদের ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, তাদের বিজনেস সব কিছু নিয়ে একটা ধারণা জন্মালে তবেই সেই কোম্পানি সম্বন্ধে একটা কনফিডেন্স জাগে। তো এই ভিডিওতে যে 3টি কোম্পানি পরিচয় করে দেওয়া হবে সেগুলো পেনি স্টক এবং এগুলোর বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে। তো সেগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি। তো অবশ্যই মাথায় রাখবেন এগুলো কিন্তু প্রচণ্ড রিস্কি হয়। যে পোর্টফোলিও রিস্ক ম্যানেজমেন্ট, পোর্টফোলিও যে ঠিকঠাক ওয়েটেজ নিয়ে আর কি যেটা রাখা উচিত সেটাই রাখবেন, যে পেনি স্টক সবচেয়ে কম পরিমাণে আপনার পোর্টফোলিওতে থাকবে। আপনার রিস্ক ম্যানেজমেন্টটা তবেই ঠিকঠাক থাকবে, কারণ এগুলো প্রচণ্ড ভোলাটাইল হয়। এগুলো 5 বছরে আপনার টাকা আপনাকে 50 গুণ করে দিতে পারে, কিন্তু এদের মানে 5 দিনও সময় লাগবে না যে আপনার টাকা অর্ধেক করে দিতে বা তারও কম করে দিতে। তো সেক্ষেত্রে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা মাথায় রাখবেন। আর এটা বারবার বলা হয় কারণ আমাদের মতো রিটেল ইনভেস্টররা, বিশেষ করে যারা নতুন মার্কেটে, তারা কিন্তু এই ভুলটা করেই যান যে পেনি স্টক যেগুলো খুব কম দামে পাওয়া যায়, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, সেগুলো প্রচুর পরিমাণে কিনে রাখেন এবং সেটা কিন্তু প্রচণ্ড রিস্কি হয়। এবং কেন রিস্কি হয় সেগুলো ডিটেলসে গেলে অনেকটাই হয়ে যাবে ভিডিওটা। আমরা পরিচয়ে চলে আসবো সেই কোম্পানিগুলো যেগুলো নিয়ে কথা বলা হবে। তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে জিটিএল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তো এই কোম্পানিটি কিসের বিজনেস করে? এরা প্যাসিভ টেলিকম ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং নিয়ে কাজ করে এবং এনার্জি ম্যানেজমেন্ট সলিউশন নিয়ে এরা কাজ করে। তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন, গত 6 মাসে 17% মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 274% দুর্দান্ত রিটার্ন, আর 5 বছরে 524% মতো রিটার্ন দিয়েছে। 2 টাকা 81 পয়সায় বর্তমানে চলছে। তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এখন 3,599 কোটি এর মার্কেট ক্যাপিটাল। খুব একটা ডাটা অ্যাভেলেবেল নেই। বুক ভ্যালু নেগেটিভে রয়েছে, বর্তমানে 2 টাকা 81 পয়সায় চলছে। তো ফেস ভ্যালু আবার 10ই রয়েছে, আর ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন দেখে নিই এর মূল বিষয়, তাদের বিজনেসটা কেমন রয়েছে, বিজনেসে গ্রোথ রয়েছে কিনা। দেখুন 2020-তে এদের সেলস হতো 1400 কোটি, তারপরে 1400, 1300 এরকম কিন্তু একটা ফ্ল্যাটিশ ভাব কিন্তু তাদের বিজনেসে দেখা যাচ্ছে। মানে যেখানে আগে 2200-2300 কোটি ছিল 2017-18-তে, কোভিড টাইমে কিন্তু কমে গিয়েছিল। তো সেখান থেকে দেখলে কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্য দিয়ে তাদের ব্যবসাটা যাচ্ছে। আপনি প্রফিটেবিলিটি যদি দেখেন, দেখুন এখনও কিন্তু এই কোম্পানি নেগেটিভেই রয়েছে, কিন্তু নেগেটিভিটিটা কিন্তু তারা কমানোর চেষ্টা করছে। দেখুন আগে 1800 কোটি নেগেটিভ ছিল, 1200 কোটি, 1400 কোটি এরকম নেগেটিভ ছিল, এখন 600 কোটি, 700 কোটি এরকম তারা কিন্তু লস করছে। মানে লসটা কিন্তু দিন দিন তারা কমাচ্ছে। তো এটা একটা পজিটিভ দিক। আর এবার দেখুন এদের যদি আপনি দেখেন সেলস গ্রোথ, কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত 3 বছর বা 5 বছরে কিন্তু সেরকম বাড়াতে পারেনি এই স্টকটি। তো পেনি স্টকগুলো কিন্তু এরকমই হয়, একেবারে প্রাথমিক ছোট অবস্থায় থাকে, প্রথমে স্ট্রাগল মোডে থাকে, তবে কিন্তু যখন দেখবেন যে এটা ব্রেক ইভেনে চলে আসছে, দেখুন বর্তমানে যে তারা প্রফিটেবিলিটিটা দিন দিন মানে বাড়াচ্ছে আর কি। প্রফিটেবিলিটি বাড়ছে বলতে কি, তারা লসটা দিন দিন কমাচ্ছে আর কি। যখন দেখবেন যে লসটা একেবারে জিরো করে দিয়েছে বা প্রফিটে ফিরে আসছে, তখন কিন্তু একটা গতি দেখা যাবে। আর এগুলো আগের থেকেই মার্কেট আন্দাজ করে নেয়। তো সেক্ষেত্রে আপনি কিন্তু গ্রোথ কিছুটা হলেও তাদের ডেটার মধ্যে দেখতে পাচ্ছেন। গত 3 বছরে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ যদি দেখেন 3%-এর মতো দেখিয়েছে। গত 3 বছরে যদি স্টক প্রাইস সিএজিআর দেখেন 12%-এর মতো দেখিয়েছে। তো যাই হোক, ডেটাগুলোর মধ্যে খুব একটা উন্নতি দেখা না গেলেও একটা কিন্তু পজিটিভিটি তাদের ব্যবসার মধ্যে দেখা যাচ্ছে। তাদের যে লসটা দিন দিন তারা কমাচ্ছে। এদের যদি ব্যালেন্স শিটে যান, ব্যালেন্স শিটে কিন্তু এখনও স্ট্রং না ব্যালেন্স শিট। দেখুন নেগেটিভ রয়েছে সব কিছুই আর কি। রিজার্ভ তাদের 15 কোটি, 17 কোটি এরকম মাইনাস রয়েছে। আর ঋণও রয়েছে, ঋণ বলতে 3,900 কোটির মতো ঋণ রয়েছে, যার মধ্যে লং টার্মে কিন্তু তাদের ঋণ নেই। এটা একটা পজিটিভ ব্যাপার যে তাদের যেটুকু ঋণ রয়েছে শর্ট টার্মে রয়েছে। তো এই কোম্পানির ব্যালেন্স শিটটা তেমন একটা স্ট্রং বলা যায় না কিন্তু। তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাতে যান, শেয়ার হোল্ডিং প্যাটার্নের 3%-এর মতো প্রোমোটার দেখবেন।
এফআই কিন্তু সামান্য নজর দিয়েছে এই স্টকে, আর ডিআইরাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এখানে ব্যালেন্স শিটটা তাদের কিন্তু সেরকম স্ট্রং না, কিংবা তাদের প্রফিটেবিলিটির মধ্যে ইদানিং একটু কিন্তু ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে, মানে তারা লসটা কমাচ্ছে। আর এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু পজিটিভ রয়েছে। এখানে এফআই ডিআইরা কিন্তু ভালো রকম নজর দিয়েছে, কারণ এটাই মানে আমাদের মতো রিটেল ইনভেস্টরদের কাছে এগুলোই কিন্তু পজিটিভ পয়েন্ট থাকে, যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এই কোম্পানির প্রতি আস্থা দেখাচ্ছে কিনা। দেখুন কোম্পানিটি খুব ছোট, কিন্তু তা সত্ত্বেও ডিআই 42% মতো রয়েছে। ইদানিং কিছুটা হোল্ডিং কমিয়েছে, কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, আর বাকিটা পাবলিক রয়েছে। পাবলিকে যদি গিয়ে দেখি, পাবলিকে আচ্ছা বড় বড় ইনভেস্টর আপাতত নেই আর কি। তো যাই হোক, শেয়ার হোল্ডিং প্যাটার্নটার কিন্তু ঠিকঠাকই বলা যায় আর কি। এফআইডিআইরাও যেহেতু নজর দিচ্ছে আর কি, তো এফআইরা ইদানিং সামান্য করে হোল্ডিং বাড়াচ্ছে। 0.1 ছিল, 0.12 হলো, এখন 0.17। তো যাই হোক, এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন, স্টাডি করতে পারেন একটা স্মল ক্যাপ, একটা ছোট কোম্পানি হিসাবে, পেনি স্টক হিসাবে। তো এটা মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে কিন্তু স্মল ক্যাপ ধরনের কোম্পানি। তো এটা কিন্তু বলা হয় যে মানে দাম দেখে কিন্তু পেনি স্টক কিনা সেটা কিন্তু বলা যায় না, বুঝতে হয় তার মার্কেট ক্যাপিটাল থেকে। তো এর মার্কেট ক্যাপিটাল যেটা রয়েছে তাতে কিন্তু সেটা স্মল ক্যাপ কোম্পানি, এটাকে পেনি স্টক কিন্তু সে হিসেবে ধরা যায় না। তো কিন্তু এর শেয়ার দরটা 2.81 রয়েছে, খুব কম মানে দামে রয়েছে আর কি। সেক্ষেত্রে এটাকে পেনি স্টকের মধ্যেই আর কি বলা হচ্ছে। তো যাই হোক, এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। এরপরে যেটা কোম্পানি রয়েছে আদ্ভিক ক্যাপিটাল লিমিটেড। তো এটা কিসে বিজনেস করে? এরা বলতে গেলে এনবিএসপি সেক্টরের ক্ষেত্রেই বিজনেস করে। দেখুন, বিজনেস অফ ফিনান্সিংয়ের ক্ষেত্রে এরা কাজ করে। ইনকর্পোরেটেড ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল মার্কেট অ্যাক্টিভিটিস এদের রয়েছে। তো এরকম এদের বিজনেস রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন, গত 5 বছরে 92% মতো রিটার্ন, গত 1 বছরে 31% মতো রিটার্ন। এখনও কিন্তু বড়সড় কোনো রিটার্নের মধ্যে নেই। এটা 2016 সাল থেকে মার্কেটে রয়েছে, 2 টাকা 73 পয়সায় চলছে। তো এই কোম্পানিটির যদি বিজনেসটা দেখেন, বিজনেস দেখুন 1985 সাল থেকে এরা ব্যবসা করছে। এদের মার্কেট ক্যাপিটাল 117 কোটি মাত্র। বুঝতে পারছেন কত ছোটো কোম্পানি। এর ভ্যালুয়েশনটা কিন্তু এখনও ঠিকঠাক রয়েছে, 14 রয়েছে। রিটার্ন অন ইকুইটি 7.5%-এর মতো রয়েছে। বুক ভ্যালু 2.5 টাকার উপরে রয়েছে। মানে বুক ভ্যালু এবং কারেন্ট প্রাইসের মধ্যে খুব একটা কিন্তু ফারাক নেই, এটা একটা পজিটিভ ব্যাপার। ফেস ভ্যালু 1 রয়েছে। ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন দেখি এদের বিজনেসটা। তো লং টার্ম হিসেবে দেখে নেব। দেখুন 2020-তে এদের সেলস হতো 7 কোটি, তারপরে 6 কোটি হলো 2021-এ, তারপরে দেখুন 46 কোটি 2022-এ, 2022 থেকে 23-এ 46টা একেবারে 600 কোটি, তারপরে 2023 থেকে 24-এ 600টা 800 হলো, এখন 900 কোটি। মানে ইদানিং কিন্তু দুর্দান্ত গতি এসেছে তাদের ব্যবসায়। আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে যান, দেখুন প্রথমে 000 ছিল, লাখে তারা প্রফিট লস করতো, তারপরে এখন দেখুন 9 কোটি, 6 কোটি, 8 কোটি এরকম কিন্তু প্রফিটে তারা চলে এসেছে। তো যাই হোক, বোঝা যাচ্ছে তারা ব্যবসা কিন্তু ইদানিং তাদের ব্যবসায় কিন্তু প্রচণ্ড গতি এসেছে। এটা যদি ধরে রাখে তবে কিন্তু এই কোম্পানির মধ্যেও বড় গ্রোথ একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি দেখেন, গত 3 বছরে 412% হিসাবে সেলস গ্রোথ দেখিয়েছে। প্রফিট গ্রোথ যদি দেখেন, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ 398% হিসাবে দেখিয়েছে। আর সেই অনুযায়ী তাদের যে স্টক প্রাইস সিএজিআরে কিন্তু সেরকম গ্রোথটা দেখা যায়নি। মানে বিজনেসে যেরকম গ্রোথ দেখাচ্ছে সেই অনুযায়ী তাদের স্টক প্রাইসে কিন্তু সেরকম গ্রোথটা আসেনি, যেটা যদি তারা এরকম অব্যাহত ধরে রাখে তবে কিন্তু অবশ্যই চলে আসবে, যে কোনো মুহূর্তে চলে আসবে এবং খুব দ্রুত চলে আসবে। এর যদি আপনি রিটার্ন অন ইকুইটি দেখেন, গত 3 বছরে 12%-এর মতো দেখিয়েছে। তো ভালো রকম গ্রোথ কিন্তু দেখাচ্ছে এরা এদের বিজনেসে। আচ্ছা, এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান, এখানে 21%-এর মতো প্রোমোটার, আর বাকিটা কিন্তু পাবলিক দেখবেন। তো এখানে খুব একটা স্ট্রং না, যদিও এখানে বড় বড় ইনভেস্টর রয়েছে, তা সত্ত্বেও বলা যায় যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা খুব একটা স্ট্রং না। কিন্তু এদের যে অন্যান্য ডেটাগুলো রয়েছে, এদের ব্যালেন্স শিটটা দেখা হলো না, ব্যালেন্স শিটটাও দেখে নিই। এদের ব্যালেন্স শিট যদি দেখা হয়, এদের 70 কোটির মতো এদের রিজার্ভ রয়েছে, সেটা খুব দ্রুত গ্রো করছে। 2020-তে 6 কোটি ছিল, 6 কোটি, এবারে 37 কোটি থেকে 70 কোটি হয়েছে। আর ঋণও রয়েছে 79 কোটির মতো। তো লং টার্মেই রয়েছে। তো তাদের যে রিজার্ভ এবং প্রায় ঋণ প্রায় সমান সমান রয়েছে। তো খুব একটা স্ট্রং না আর কি ব্যালেন্স শিটটা, কিন্তু ইদানিং তাদের ব্যবসায় কিন্তু দুর্দান্ত গ্রোথ তারা দেখাচ্ছে। তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন একটা পেনি স্টক হিসাবে। আচ্ছা, এর পরের স্টকে চলে যাব,
সেটা হচ্ছে মাধব ইনফ্রা প্রজেক্ট লিমিটেড। তো এই কোম্পানিটি ইদানিং কিন্তু খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে। দেখুন গত 5 দিনেই 10% মতো মানে আপার সার্কিটে কয়েকদিন ধরে চলছে। গত 6 মাসের রিটার্ন দেখলে 70% মতো রিটার্ন, গত 1 বছরে 222% রিটার্ন, আর 5 বছরে 332% মতো রিটার্ন। মানে একটা কিন্তু ব্রেকআউট দিয়েছে, আপনি টেকনিক্যাল হিসাবে যদি ভাবেন আর কি, একটা ব্রেকআউট দিয়েছে। তো 18.96 টাকা চলছে। তো এই কোম্পানিটির বিজনেস কিন্তু ডাইভার্সিফাইড সেগমেন্টে এদের বিজনেস রয়েছে। এরা বিভিন্ন কাজ নিয়ে মানে বিভিন্ন বিজনেস করছে। তার মধ্যে এরা তো যে রিয়েল এস্টেট, তারপরে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে বর্তমানে তাদের যে অ্যাডিশন হয়েছে নতুন পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে এরা কাজ করছে, হাইড্রো প্রজেক্ট নিয়ে এরা কাজ করছে, যেগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তো যাই হোক, এই কোম্পানিটির যদি আপনি পারফরমেন্স তো বলা হলো, এদের যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 511 কোটি মার্কেট ক্যাপিটাল, এর ভ্যালুয়েশনটাও ঠিকঠাক রয়েছে, 25 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 12%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 6.99 রয়েছে, 19 টাকায় বর্তমানে চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এর যদি আপনি বিজনেসটা দেখুন 2020-তে 204 কোটি ছিল, তারপরে 274 হলো, 460 হলো, 513 হলো, এখন 460, 400 এরকম চলছে। মানে এভারেজ পারফরমেন্স দেখলে তারা কিন্তু গ্রোথের মধ্যে রয়েছে আর কি। আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখুন 3 কোটি 5 কোটি এরকম ছিল 2019-20-তে, তারপরে নেগেটিভে চলে গিয়েছিল 13 কোটি, তারপরে 6 কোটি, 36 কোটি, 23 কোটি, 22 কোটি এরকম কিন্তু প্রফিট দেখাচ্ছে, এবং কনসিস্টেন্টলি ইদানিং তারা প্রফিটেবিলিটি দেখাচ্ছে। এবার যদি এদের দেখুন হিসাব, কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত 3 বছরে 19% হিসাবে দেখিয়েছে, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ গত 3 বছরে 55% হিসাবে দেখিয়েছে, আর সিএজিআর স্টক প্রাইস সিএজিআর যদি দেখেন 60% হিসাবে দেখিয়েছে। মানে তাদের প্রফিট গ্রোথের সঙ্গে তাদের যে স্টক প্রাইসের গ্রোথের কিন্তু সামঞ্জস্য রয়েছে। আপনি যদি এদের রিটার্ন অন ইকুইটি দেখেন, সেখানে 11%-এর মতো গ্রোথ রয়েছে। তো যাই হোক, তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে, এটা কিন্তু এর ডেটাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। আপনি যদি এদের ব্যালেন্স শিটে চলে যান, দেখুন এখানে 162 কোটির মতো রিজার্ভ দেখতে পাবেন, সেটা খুব দ্রুত গ্রো করছে। 2020-তে ছিল 84 কোটি, এখন সেটা 162 কোটি। আর ঋণ কিন্তু দিন দিন তারা কমাচ্ছে, এখন 153 কোটি দেখাচ্ছে, তার মধ্যে লং টার্মে 115 কোটি আছে আর কি। আগে 300 কোটি, 350 কোটি এরকম ঋণ ছিল, এখন কমাতে 115 কোটির মতো রয়েছে। তো ঠিকঠাকই বলা যায়, একটা ছোটো কোম্পানি হিসাবে ঠিকঠাকই রয়েছে এর ব্যালেন্স শিট। আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান, এখানে 68% মতো প্রমোটার, এখানে কিন্তু তুলনামূলক স্ট্রং রয়েছে এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা। দেখুন 68% মতো প্রমোটার, আর বাকিটা পাবলিক রয়েছে 31% মতো। আর প্রমোটাররা তাদের কিন্তু হোল্ডিং মোটামুটি অক্ষত রেখেছে। তো যাই হোক, এর ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে। তো এই কোম্পানি তিনটি যে দেখলেন, তিনটির কিন্তু একেবারেই ছোটো অবস্থায় রয়েছে, খুবই রিস্কি হবে। তো অবশ্যই সেই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে এগুলোর কথা ভাববেন। তো যাই হোক, এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আমার তরফ থেকে, কারণ আমি শেয়ার বাজারের কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই তিনটি স্টকের মধ্যে কোনটিকে সবচেয়ে আপনার বেস্ট মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।